মুক্তিযোদ্ধার সংরক্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আজ কোথাও গিয়ে যেন এই বাংলার ক্ষেত্রেও পড়েছে। আপনারা জানেন যে এই বাংলাতে অর্থাৎ এই ভারতবর্ষে বহু মানুষ রয়েছেন যাদের পরিজনেরা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছেন, কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির কারণে সেই সকল বাসিন্দাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। এই রকমই এক পরিবার হচ্ছে কসবার, যাদের পরিজনরা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, কিন্তু কোনোভাবেই তাদের কোনো খোঁজ তারা পাচ্ছেন না, যে কারণের জন্য কার্যত উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তারা। আমাদের প্রতিনিধি সঙ্গে কথা বলে ঠিক কি জানিয়েছেন তারা শোনাই। অনেকে রয়েছেন যারা কলকাতায় থাকেন, কিন্তু তাদের পরিবারের অনেক সদস্য আত্মীয় স্বজনরা তারা থাকেন বাংলাদেশে। সেক্ষেত্রে কলকাতার মানুষজন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না, কারণ সেখানে ইন্টারনেট পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত ব্যাহত। যোগাযোগ না করতে পারার কারণে টেনশনে ভুগছেন অনেকে। এমন অনেকেই আমার সঙ্গে রয়েছেন, তবে তার মধ্যে একজন আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করেছেন, তার আত্মীয়রাও কিন্তু বাংলাদেশে থাকেন। দিদি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার বাবার দিক থেকে কোনো আত্মীয় বাংলাদেশে থাকে, কারা থাকে বাংলাদেশে? বাংলাদেশে আমার পিসি, কাকা, জ্যাঠা সবাই থাকে। বাবার তরফের সব আত্মীয়রাই বাংলাদেশে থাকে। বাংলাদেশেই থাকে তারা। তো তাদের সঙ্গে কি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছেন? কি অবস্থা সেখানে? না, কোনো যোগাযোগ করতে পারছে না। 18 তারিখ লাস্ট যোগাযোগ, মানে 17 তারিখ লাস্ট যোগাযোগ করা হয়েছে। 18 তারিখ থেকে কোনো যোগাযোগ করতে পারছে না। ফোন করছেন আমরা দেখতে পাচ্ছি। আমি একটু রিংটা শোনাই, স্পিকারে যদি দেওয়া যায় ফোনটা। ফোনটা আমি একটু শোনাবো। আমি একটু ফোনটা শোনাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু রিং হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম রেসপন্স কিন্তু নেই। নিলয় বলে বাংলাদেশ লেখা একজনকে তিনি ফোন করছেন, কারণ তার আত্মীয় ইনি, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই পরিষেবা কিন্তু পাওয়া যাচ্ছে না। বারবার ফোন করা সত্ত্বেও কোনো রকম উত্তর কিন্তু মিলছে না। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন মানুষজন, তারা চিন্তা করছেন। দিদি, আপনি অনেকবার ফোন করলেন, ফোন তো ঢুকছে না। কোথাও গিয়ে কি টেনশন হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে? টেনশন তো হচ্ছেই। ওখানে কিরকম আছে, কোনো যোগাযোগ করতে পারছি না। লাস্ট কি কথা হয়েছিল? লাস্ট তো কথা হয়েছিল যে দাদা এসেছিল ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে, ও ঠিকঠাক পৌঁছেছে নাকি, এইটাই লাস্ট কথা হয়েছে। ঠিকঠাক উনি পৌঁছেছিলেন? হ্যাঁ, পৌঁছে গেছিলেন। তারপরেই এটা তারপর থেকে আর যোগাযোগ যাচ্ছে না। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা করছেন তিনি, ফোন বারবার করছেন, কিন্তু কোনোভাবেই ফোন পাওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক একেবারে চলে যাচ্ছে, পরিষেবা পাওয়া যাচ্ছে না। সবটা মিলে এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা, সেই কারণে এখানকার মানুষ যারা এই কলকাতায় বসে রয়েছেন, যারা এপার বাংলায় রয়েছেন, ওপার বাংলায় কি চলছে, সেখানে তাদের আত্মীয়রা সঠিকভাবে রয়েছেন কিনা, স্বাভাবিকভাবে রয়েছেন কিনা, একেবারে নিশ্চিন্তে রয়েছেন কিনা, সেই টেনশনেই কিন্তু তাদের একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। প্রত্যেকেই চাইছেন যাতে বাংলাদেশ আবারও শান্ত হয়ে যায়, আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। বাংলাদেশের নৈরাজ্য এবং সেই নৈরাজ্যের কারণে মূলত আমদানি রপ্তানিতে বেশ কিছুটা প্রভাব পড়েছে। অর্থাৎ এ দেশ থেকে সে দেশে কোনো কিছু পাঠানো এবং সেই দেশ থেকে কোনো কিছু নিয়ে আসা, এই দুটি ক্ষেত্রকে সামনে যদি রাখা যায়, তাহলে দেখা যায় পেট্রাপোল সীমান্ত অর্থাৎ যে স্থলবন্দরের মধ্য দিয়েই আমদানি রপ্তানি করা হচ্ছে, মূলত সেখানে শয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোল বন্দরে। এখনো পর্যন্ত 812টি গাড়ি সেখানে দাঁড়িয়ে, যে কারণে কাঁচা সবজি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের আধিকারিকেরা না আসায় মেলেনি কোনো সমাধান। তার কারণ ইতিমধ্যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে এই আমদানি রপ্তানি চালু করতে দুদেশের মধ্যে, এবং সেই বৈঠকে বাংলাদেশের আধিকারিকরা না আসায় কোনো সমাধান সূত্র, কোনো রফা সূত্র সামনে এখনো পর্যন্ত আসেনি। শয়ে ট্রাক এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি এর জন্য হতে পারে। কাঁচা সবজি নষ্ট হওয়ারও আশঙ্কাও কিন্তু এক্ষেত্রে থেকে যাচ্ছে। অন্যদিকে কার্তিক চক্রবর্তী, ক্লিয়ারিং এজেন্ট পেট্রাপোলের, তিনি কি বলছেন শুনুন। যে কোনো দেশে যে কোনো সমস্যা হতে পারে, ট্রেড যে কোনো দেশের কারণে বন্ধ হতে পারে। আমাদের ট্রেড রিলেটেড আমরা আশা করেছিলাম ওপেন হোক। তাতে কি হবে, বাইরে যে ড্রাইভারগুলো বাংলাদেশে অনেক দিন ধরে পড়ে আছে, তাদের একটা ব্যাপারটা নিশ্চিত করতে পারবো। আমাদের দাবি ছিল বাংলাদেশের যে গাড়িগুলো ড্রাইভার দাঁড়িয়ে আছে লোড করা অবস্থায় তাদের খালি করে তাড়াতাড়ি ফেরত পাঠানো হোক। আর বলা হোক যে ইন্টারনেট পরিষেবা যখন নেই, তাহলে আমরা কি করব। সারা ভারতবর্ষ থেকে আমাদের এখানে 812 গাড়ি আইসিপি পোর্টে দাঁড়িয়ে আছে পেট্রাপোলে। অন্যান্য ল্যান্ড বর্ডারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি 200-250 গাড়ি পাথর দাঁড়িয়ে আছে কোনো পোর্টে। এদের যে বড় একটা পোর্ট, যে পোর্টে 812 মতো গাড়ি দাঁড়িয়ে আছে, আজকের রিপোর্ট অনুযায়ী তাদের ভবিষ্যৎ কী হবে সেটা ওরা বলতে পারলো না। ওরা 2-1 দিন টাইম নিয়েছে।
তো আমি আশা করছি আজকালের মধ্যে আমাদের সমাধান হবে, ওরা সেই কথা বলে গেছে। প্রায় কয়েকদিন ধরে যেভাবে ট্রাকগুলো সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তাতে কতটা সমস্যার সম্মুখীন ব্যবসায়ীরা হচ্ছে, আমদানি রপ্তানির ক্ষেত্রে হচ্ছে, কতটা প্রভাব পড়ছে, টিটপ আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছে, দেখুন। কোঠা অর্থাৎ সংরক্ষণের যে আন্দোলন, সেই আন্দোলনে উত্তাল বাংলাদেশ, যার জেরে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে 3 দিন ধরে আমদানি রপ্তানি পরিষেবা বন্ধ। আজ বৈঠক হওয়ার কথা ছিল 0 পয়েন্টে অর্থাৎ পেট্রাপোল সীমান্তে। ভারত এবং বাংলাদেশের যারা আধিকারিক রয়েছেন আমদানি রপ্তানি তাদের প্রত্যেকেরই, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল ভারতীয় আধিকারিকরা উপস্থিত থাকলেও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলাদেশি আধিকারিকরা। কার্যত বৈঠক ব্যর্থ হয়, সমাধান সূত্র বের হয় না। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একের পর এক গাড়িগুলো, অর্থাৎ ট্রাকগুলো, যে পণ্য বোঝাই যে গাড়িগুলো রয়েছে সীমান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কখন শুরু হবে এই আমদানি রপ্তানি পরিষেবা? কয়েক হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা দুদেশের। স্বাভাবিকভাবেই দুদেশই চিন্তিত কখন এই আমদানি রপ্তানি পরিষেবা চালু হবে। অন্যদিকে বেশ কিছু গাড়ি বাংলাদেশ থাকলেও সেখানকার অর্থাৎ যারা ভারতীয় চালক রয়েছেন তারাও আসতে পারছেন না বন্ধ থাকার কারণে। স্বাভাবিকভাবেই দুদেশেরই চিন্তা। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই সমাধান সূত্র কবে বের হয়, কবে শান্ত হয় বাংলাদেশ, কবে আমদানি রপ্তানি পরিষেবা এশিয়ার বৃহত্তম বন্দর পেট্রাপোল সীমান্ত সেখানে চালু হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অন্যদিকে দুদেশের মধ্যে সাময়িক বৈঠকের পরেও অর্থাৎ যে বেশ কিছু কাঁচা আনাজ তারা আমদানি এবং রপ্তানি করতে পারবেন, অর্থাৎ ভারত থেকে বেশ কিছু কাঁচা আনাজ তারা বাংলাদেশকে দিচ্ছেন সহযোগিতার জন্য, কারণ যাতে কোনো রকমভাবে খাবারের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, ঠিক সেই জায়গায় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেই মূলত ভারত থেকে জরুরি ভিত্তিতে বেশ কিছু কাঁচা আনাজ তাদেরকে পাঠানো হচ্ছে। তবে সেটাও মাত্র সীমিত। তবে এখন দেখার এই সমাধান সূত্র কবে বের হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনার পেট্রাপোল থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ থেকে বহু নাগরিক যারা চিকিৎসার জন্য এবার এই বাংলায় অর্থাৎ এই ভারতবর্ষে এসেছেন তারা এখনো পর্যন্ত সেখানে ফিরে যেতে পারছেন না, আতঙ্কে রয়েছেন, যে কারণের জন্য তারা সেখানে ফিরে যেতেও এই মুহূর্তে চাইছেন না। আর এই রকমই সমস্যার কথা উঠে আসছে। তবে তারাও বলছেন যে বাংলাদেশ অতি দ্রুত নিজে সেই ছন্দে ফিরে আসুক, শান্তি ফিরে আসুক বাংলাদেশে। বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। অশান্ত বাংলাদেশ সংরক্ষণ নিয়ে যদিও সেদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সংরক্ষণের সংখ্যা কম, সংরক্ষণের পরিমাণ কম, মেধার ভিত্তিতে নিয়োগ সমস্ত কিছু হবে, তবুও বাংলাদেশের অশান্তি থামার কোনো লক্ষণ নেই। বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে বা মূলত চিকিৎসার কারণে এপার বাংলা, বিশেষত কলকাতায় যারা আসছেন তারা বেশ কিছুদিন করে এখানে স্টে করছেন। যারা এখানে স্টে করে যাচ্ছেন তারা পরিস্থিতি বুঝে আবার ফের নিজ দেশে ফেরার চেষ্টা করছেন বা ফিরবেন বলে জানাচ্ছেন। আয়ও সন্তুষ্ট, বাট ওখানে তো উল্লেখ করা ছিল আবার সরকার যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারবে, এটা তো ছাত্ররা মানবে না, কারণ যেটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারবে, ওই রায় তো ছাত্রপক্ষ কখনোই মানবে না। আসলে আমাদের জনমানব জীবন কীভাবে নির্ভর করতেছে ওইদিকে, সব কিছুর উপরেই এই পরিবেশটা আমাদের নির্ভর করবে। মানে আরও আমাদের 2 দিন সময় আছে ডাক্তার দেখা, দেন আমরা চিন্তা ভাবনা করবো, পরিবেশ ভালো হলে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমাদের ওই সাইডে গাড়ি ঘোড়া না খুললে তো আমরা যেতে পারবো না। ওই সাইডে গাড়ি ঘোড়া খুললে আমরা এই যে দেখেন 3টা দিন 4টা দিন ধরে আমরা আসছি, একটা বার বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা যে কী টেনশনে আছি, বেড়ান তো আমাদের গোল্লাই গেছে গা। তবে যেটাই হোক, আমরা আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ, অশান্তি চাই না দাদা। মুক্তিযুদ্ধ তারা গল্প শুনেছেন, কিন্তু নতুন করে কোনো মুক্তিযুদ্ধ বা নতুন করে কোনো যুদ্ধ চাইছেন না বাংলাদেশের বাসিন্দারা। তাই সমস্ত ধরনের নেতা, রাজনৈতিক নেতাদের কাছে তারা অ্যাপিল করছেন যে পরিস্থিতি স্বাভাবিক থাক, পরিস্থিতি শান্ত থাক, যাতে ওপার বাংলা থেকে এপার বাংলায় যে সকল মানুষরা আসছেন চিকিৎসার জন্য, ব্যবসার জন্য বা পর্যটনের জন্য, তারা নির্দ্বিধায় বা অবিলম্বে বা স্বাভাবিকভাবেই তারা আবার ফিরে যেতে পারেন, স্বাভাবিক জীবনযাপন ফিরে আসুক শীঘ্রই চাইছেন বাংলাদেশি বাসিন্দারা যারা ওপার বাংলা থেকে এপারে এসেছেন। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।